জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না, নতুন কারাগার নির্মাণ করবে সরকার, ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক ও সন্ত্রাস নির্মূলের হুঁশিয়ারি। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু কাল, সর্বোচ্চ সাজার প্রত্যাশা সরকারের, জানালেন আইনমন্ত্রী। জামায়াত নেতারা পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে, অভিযোগ রিজভির। নিজেদের অপকর্ম ঢাকতে অপব্যবহার করছে ধর্মের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর থেকে এখনই কাউকে উচ্ছেদের পরিকল্পনা নেই, তবে দেশে কোনো সন্ত্রাসের অভয়ারণ্য থাকবে না। যৌথ অভিযানের মাধ্যমে সারা দেশে সন্ত্রাস ও মাদক নির্মূল করা হবে। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শনে গিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর হবে জঙ্গল সলিমপুরে। কিশোর গ্যাং, মাদক ও জুয়া রোধে আইনের সংস্কার করা হবে বলেও জানান তিনি। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখানে যে সিসিটিভি ক্যামেরা বসিয়ে বিভিন্ন পাহারাদার বসিয়ে যেভাবে এলাকাগুলো তারা নিয়ন্ত্রণে রেখেছিল সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু আমরা অবাক হয়ে গেলাম যে রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করার মতো সন্ত্রাসীদের দুঃসাহস কিভাবে হলো। তারা এই রাস্তা কেটে ভেকু নিয়ে এসে, বুলডোজার নিয়ে এসে র্যাবের আন্ডার কনস্ট্রাকশন ক্যাম্প ভেঙে দেওয়ার সাহসটা থেকে পায়। তাদের সাথে কারা জড়িত, এই জায়গার জমি দখলের সাথে কারা জড়িত, এগুলো আমরা এখন ফাইন্ড আউট করেছি। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় 2 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন আগামীকাল। এরই মধ্যে নৃশংস এই হত্যাকাণ্ডের দায়ের করা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। পরে 1 জুন অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়। একই দিন এই মামলার বিচার শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে নৃশংস এই ঘটনায় 5 দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এই মামলার তদন্ত কর্মকর্তা জানান, আসামি সোহেল রানার বিরুদ্ধে সরাসরি ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে এই হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। গত 23 মে পল্লবীতে মিল্লাত ক্যাম্পের কাছে 11 নম্বর সেকশনের বি ব্লকের একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা চাইবে সরকার, জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন আইনমন্ত্রী। সংবিধান সংশোধন কমিটিতে এখনও বিরোধী দল কোনো নাম দেয়নি, এর অপেক্ষায় রয়েছে সরকার। এছাড়া মানবাধিকার কমিশন ও গুম কমিশনে আইন বিষয়ে যে সুপারিশ এসেছে সেগুলো যাচাই বাছাই চলছে বলেও জানান আইনমন্ত্রী। সরকারের হাতে যতটুকু সময়, যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতা সরকার প্রয়োগ করেছেন। আমি বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে চার্জশিট হবে। আলহামদুলিল্লাহ আমরা 1 সপ্তাহের মধ্যে চার্জশিট দিতে পেরেছি সঠিকভাবে। বাকিটা আদালতের কাজ, আদালতকে আমরা সহযোগিতা করব। আদালত চার্জশিট পাওয়ার পরেই আগামীকাল কোর্ট খুলবে, আদালত খুলবে, সেখানে প্রথম দিনেই এই মামলাটার গুরুত্ব বিবেচনা করে শুনানির জন্য রেখেছেন। দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি আছে, সেই বিবেচনায় আমাদের যে সর্বোচ্চ শাস্তি, আমরা মনে করি আদালত এই বিষয়টা বিবেচনায় নেবেন। জামায়াত নেতারা পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যাচার ও কুৎসা রটাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি অভিযোগ করেন। রুহুল কবির রিজভী বলেন, দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজিতে লিপ্ত জামায়াত নেতারা নিজেদের অপকর্ম ঢাকতে দলটি ধর্মের অপব্যবহার করছে বলেও দাবি করেন বিএনপির নেতা। মিথ্যাচার না করে সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান রুহুল কবির রিজভী। বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক তৎপরতা করছেন। এখন গণতন্ত্র ফিরে এসছে, গণতন্ত্রের আবহ আছে, ভয় নেই গুম খুনের, ভয় নেই ক্রসফায়ারের, ভয় নেই মিথ্যা মামলার। সবাই কথা বলছেন, কিন্তু আমি বারবার বলেছি, কথা বলুন, জোরালো কথা বলুন, সরকারের বিরুদ্ধে কথা বলুন, প্রতিবাদ করুন, কিন্তু কুৎসা রটাবেন না, মিথ্যাচার করবেন না।
একাত্তরের জামাত আর এখনকার জামাতের মধ্যে পার্থক্য আছে। একাত্তরের জামাত হানাদার বাহিনীর সাথে আঁতাত করে এদেশেরই মানুষের উপর যখন জুলুম, নির্যাতন, হত্যা, খুন হচ্ছিল সেটাকে সমর্থন করেছে। আর এখনকার জামাত হচ্ছে অপপ্রচার, মিথ্যাচার, নানা ধরনের অপকর্মের সাথে জড়িত। এই দুইটা পার্থক্য। পারিবারিক বিরোধের জেরে মানিকগঞ্জের দৌলতপুরে ভাবি ও ভাতিজাকে কুপিয়ে হত্যা এবং ভাইকে গুরুতর আহত করেছে এক যুবক। এদিকে পিরোজপুরের মঠবাড়িয়ায় আলাদা জায়গা থেকে দুজনের এবং নোয়াখালীর আলাদা জায়গা থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। দৌলতপুর উপজেলার বাচামারা বাজার এলাকায় শনিবার রাতে হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানায় নিহতরা হলো কাপড় ব্যবসায়ী সালামের স্ত্রী আমিনা বেগম ও 2 বছরের শিশু আসলাম। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত সালামকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরেই খুন হয়েছেন বড় ভাইয়ের স্ত্রী এবং সন্তান, আর গুরুতর জখম হয়েছে বড় ভাই। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ছোট ভাই ইউসুফ আলী। এদিকে পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুরে তাজুল ইসলাম নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে রিয়াদ, সজীব খান ও হৃদয় মোল্লা নামের 3 যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গতকাল রাত 11:30টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে হত্যাকাণ্ড ঘটে। অন্যদিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বাজার থেকে বাড়ি ফেরার পথে জোবায়ের হোসেন রাকিব নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সাথে চুক্তির ব্যাপারে কোনো তাড়াহুড়া করতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেরিতে হলেও ইরানকে চুক্তিতে আসতে হবে, না হলে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে সেটি শেষ দেখে নেয়ার হুমকি দেন। শনিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এ হুঁশিয়ারি দিয়ে বলেন, চুক্তির বিষয়ে তাড়াহুড়ো করলে কোনো ভালো ফলাফল আসবে না। আলোচনার মাধ্যমে সময় নিয়ে ওয়াশিংটন তেহরান যুদ্ধের সমাধান করতে হবে। ট্রাম্প আরও জানান, জ্বালানি বাজার নিয়ন্ত্রণে আনতে কিছুটা দ্রুত সমাধানের চেষ্টা করছিলেন তিনি, আর এভাবে সমাধান না এলে ভিন্ন উপায়তে সমাধানের ইঙ্গিত দেন। এদিকে ইরানের বন্দরে ঢোকার সময় আরও একটি বাণিজ্যিক জাহাজকে অচল করে দিয়েছে যুক্তরাষ্ট্র। নৌপথটিতে বড় ধরনের সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন ও ব্রিটেন। যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না বলেও আবারও সাফ জানিয়ে দিয়েছে ইরান। হরমুজ প্রণালীতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ পুনর্ব্যক্ত করার পাশাপাশি জাহাজ চলাচলে কঠোর সতর্কবার্তা দিয়েছে তেহরান। নিয়ম না মানলে কঠোর পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছে মোস্তফা খামেনির ইরান। অন্যদিকে লেবাননের স্থল অভিযান বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। হত্যাযজ্ঞের পাশাপাশি লেবাননের নাবাতিয়া শহর ঘিরে ফেলার লক্ষ্যে এগোচ্ছে নেতানিয়াহু সেনারা। তবে পাল্টা উত্তর ইসরায়েলে হামলা বহাল রেখেছে হিজবুল্লাহ বাহিনী। খেলার খবর, সাফ নারী ফুটবল। সাফ নারী চ্যাম্পিয়নশিপে আজ গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি ভারত ও বাংলাদেশ। ভারতের গোয়ায় বাংলাদেশ সময় রাত 8টায় মাঠে গড়াবে বি গ্রুপের ম্যাচটি। নারী ফুটবলের আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিপক্ষে টানা হারের ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের মেয়েরা প্রথম জয় পায় 2022 সালের সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ ম্যাচে। নেপালে অনুষ্ঠিত সাফের পরের আসর 2024 সালেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে জিতেছিল লাল সবুজের মেয়েরা। 2 দেশের 12 বারের দেখায় বাংলাদেশের জয় ওই দুটি, আর একটি ম্যাচ ছিল ড্র, বাকি 9টিতে হার। ভারতের গোয়ায় আজ 2 দেশ মুখোমুখি হবে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ ম্যাচেই, যেখানে বাংলাদেশ গত 2 আসরে চ্যাম্পিয়ন হয়ে হ্যাট্রিক শিরোপার স্বপ্ন দেখছে। ম্যাচটি ভারতের মাটিতে হলেও বাংলাদেশ ছেড়ে কথা কইবে না, সেটাই স্বাভাবিক। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশ ও ভারত 2 দলই সেমিফাইনাল নিশ্চিত করে। বাংলাদেশের জয় 4-2 এর ব্যবধানে, আর ভারত জিতেছে 11-0 গোলে। তাই বাংলাদেশকে গ্রুপ সেরা হতে হলে ম্যাচে স্বাগতিকদের হারাতেই হবে। ড্র হলেও সেরা হবে ভারত। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ কোচ পিটার বাটলারের জন্য স্বস্তির খবর হলো ডিফেন্ডার শিউলি আজিম ও মিডফিল্ডার মনিকা চাকমা ফিট হয়ে একাদশে ফেরার অপেক্ষায় আছেন। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। 5টায় থাকছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।